হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে অ্যাসেসমেন্ট, মেজারমেন্ট এবং ইভালুয়েশনের ফার্স্ট পার্ট সম্পর্কে জেনেছিলাম এবং সেখানে জেনেছিলাম মেজারমেন্টের কনসেপ্ট, অ্যাসেসমেন্টের কনসেপ্ট এবং ইভালুয়েশনের কনসেপ্ট। সেই সঙ্গে ইভালুয়েশনের যত টাইপস হয় সেগুলোর উপর একটা আমরা জেনারেল কনসেপ্ট নেওয়ার চেষ্টা করেছিলাম এবং নিয়েও ছিলাম। আজকের আমরা ওই প্রত্যেকটা যে ইভালুয়েশনের টাইপস রয়েছে সেগুলো সম্পর্কে ডিটেলসে জানবো। কেমন? আমি সুদীপ্ত কুমার দাস আপনাদের প্রত্যেককে ব্রেইন রুটের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো প্রথম আমরা যে টাইপস অফ ইভালুয়েশন সম্পর্কে জানবো সেটা হচ্ছে প্লেসমেন্ট ইভালুয়েশন। আমরা কনসেপ্টে পড়েছিলাম যে প্লেসমেন্ট ইভালুয়েশন কি, যে একটা রাইট প্লেসে একটা রাইট পারসনকে বসাতে চাই। তাহলে যখন আমরা ওই প্লেসটাতে ওই পারসনটাকে বসাবো তার আগে আমাদের তো জেনে নিতে হবে যে ওই ব্যক্তিটা ওই প্লেসের জন্য উপযুক্ত কিনা। তার জন্য যে ইভালুয়েশনটা করা হয় সেটাই প্লেসমেন্ট ইভালুয়েশন। তো আমরা দেখি এখানে কি লেখা রয়েছে। প্রথম যে পয়েন্টটা রয়েছে বলা হচ্ছে ইট প্রোভাইডস বিফোর ইনস্ট্রাকশন। তো প্লেসমেন্ট ইভালুয়েশনে মনে রাখবেন, যখন এই ইভালুয়েশন টাইপসটা অ্যাপ্লাই করা হবে সেখানে কিন্তু ইনস্ট্রাকশন কোনোরূপ প্রোভাইড করা হবে না, অর্থাৎ বিফোর ইনস্ট্রাকশানে এই টাইপস অফ ইভালুয়েশনটা অ্যাপ্লাই করা হয়। আপনারা একটু যদি গভীরে ভাবেন, যখন এই যে বিভিন্ন এন্ট্রান্স এক্সাম হয় বা বিভিন্ন চাকুরি সংক্রান্ত যে পরীক্ষা হয় সেগুলো তো এক প্রকার এই প্লেসমেন্ট ইভালুয়েশনের এক্সাম্পল। তো এই এক্সামগুলোর জন্য কোনো রকম কি স্টুডেন্টদের এখানে ইনস্ট্রাকশন প্রোভাইড করা হয়? ইনস্ট্রাকশন দেওয়া হয়, তবে এই রকম কিন্তু কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয় না যে এভাবে পড়তে হবে, এভাবে পড়লে আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন। এই রকম কিন্তু কোনোরূপ গাইডলাইন বা ইনস্ট্রাকশন প্রোভাইড করা হয় না। এই জন্য বলা হচ্ছে এই প্লেসমেন্ট ইভালুয়েশনের ক্ষেত্রে কোনোরূপ ইনস্ট্রাকশন প্রোভাইড করা হবে না। সুতরাং এই ইভালুয়েশন টাইপসটা কখন অ্যাপ্লাই করা হবে? বিফোর ইনস্ট্রাকশনে। নেক্সট কি বলছে? দিস টাইপ অফ ইভালুয়েশন ইজ ডিজাইনড টু প্লেস দ্য রাইট পারসন অ্যাট দ্য রাইট প্লেস। যেটা আমরা অলরেডি কনসেপ্টেই জানলাম যে একটা রাইট প্লেসে আমরা একটা রাইট পারসনকে বসাতে চাই। তাহলে ওই পারসনটা ওই প্লেসের জন্য উপযুক্ত কিনা, বা তার যথাযথ স্কিল রয়েছে কিনা, বা তার ক্যাপাবিলিটি, এবিলিটি রয়েছে কিনা, সেটাই আমাদের যাচাই করতে হবে। তার জন্যই তো এই প্লেসমেন্ট ইভালুয়েশন, তাই না? তো এই সেকেন্ড পয়েন্টে কিন্তু এটাই বলা রয়েছে। নেক্সট কি বলা হয়েছে? it ensure the entry performance or behavior and judgment the prior knowledge of the student। অর্থাৎ এই প্লেসমেন্ট ইভালুয়েশনের দ্বারা কি জাজমেন্ট করা হচ্ছে? যে একজন ব্যক্তি যখন ওই প্লেসটাতে এন্ট্রি নিচ্ছে তার পারফরমেন্সটা ওই প্লেসের জন্য উপযুক্ত তো, এটা যাচাই করা হবে। তার জন্য বলছি যে এই ইভালুয়েশনটা কি এনশিওর করে যে ওই ব্যক্তির এন্ট্রি পারফরমেন্স কেমন অথবা তার বিহেভিয়ারটা কেমন। সেই সঙ্গে আর কি জাজমেন্ট দেয়? ওই প্লেস রিলেটেড তার প্রায়র নলেজ বা স্কিলগুলো রয়েছে কিনা, এই সব ব্যাপারে এনশিওর করবে কে? প্লেসমেন্ট ইভালুয়েশন। তো এই গেল প্লেসমেন্ট ইভালুয়েশন রিলেটেড কিছু ইনফরমেশন। এক্সাম্পল হিসেবে আমরা কি ধরতে পারি? যে এন্ট্রান্স এক্সাম, সেটাও কিন্তু প্লেসমেন্ট ইভালুয়েশনের একটা এক্সাম্পল। সেই সঙ্গে এই চাকুরির যত পরীক্ষা, যেমন নেটকেও আমরা ধরতে পারি, সেটকেও ধরতে পারি, ডাব্লিউবি টেট, হ্যাঁ, বা আপার প্রাইমারি টেট, এই সব এক্সামগুলো কিন্তু সব আপনার প্লেসমেন্ট ইভালুয়েশনের এক্সাম্পল। সেই সঙ্গে রেডিনেস টেস্ট বা অ্যাপটিটিউড টেস্ট, এই টেস্টগুলো কিন্তু প্লেসমেন্ট ইভালুয়েশনের এক্সাম্পল। এগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। পরীক্ষার প্রশ্নে এরকম এক্সাম্পল দিয়ে দিল, বলতেই পারি যে এই টেস্ট কোন ইভালুয়েশনের এক্সাম্পল, বলে দিতেই পারি যে অ্যাপটিটিউড টেস্ট বা রেডিনেস টেস্ট, এই টেস্টগুলি কোন টাইপস অফ ইভালুয়েশনের এক্সাম্পল। তো সেটা হবে প্লেসমেন্ট ইভালুয়েশন। এবার আমরা যে টাইপ সম্পর্কে জানবো সেটা হচ্ছে ফর্মেটিভ ইভালুয়েশন। দেখুন, এবং এখানে একটা জিনিস লেখা রয়েছে যে অ্যাসেসমেন্ট ফর লার্নিং। এবং আমরা কনসেপ্টে জেনেছিলাম যে ফর্মেটিভ ইভালুয়েশন কি। যখন কোনো একটা কাজ চলছে
অনগোয়িং বা ডিউরিংয়ে রয়েছে, সেই সময় যে টাইপস অফ ইভালুয়েশনটা অ্যাপ্লাই করা হয় সেটাই ফর্মেটিভ ইভালুয়েশন। তো এখানে আর কি কি ইনফরমেশন রয়েছে আমরা একটু দেখে নিই। প্রথমেই লেখা রয়েছে দেখুন, ইট প্রোভাইড ডিউরিং ইনস্ট্রাকশন, অর্থাৎ যখন কোনো একটা কাজ চলছে বা যখন ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে সেই সময় যে টাইপস অফ ইভালুয়েশনটা অ্যাপ্লাই করা হচ্ছে সেটাই কিন্তু ফর্মেটিভ ইভালুয়েশন। আমরা এক্সাম্পল হিসেবে কি নিয়েছিলাম, যে কোনো একজন টিচার হয়তো ক্লাসরুমে পড়াচ্ছেন, পড়ানো চলাকালীন তিনি কিন্তু জাজমেন্ট নেন স্টুডেন্টদের থেকে যে তারা কতটা মনোযোগ সহকারে শুনছে বা তারা শিক্ষকের পড়ানো বিষয়টা বুঝতে পারছে কিনা, এই রিলেটেড তিনি কিন্তু কিছু প্রশ্ন করেন তো তাহলে তখন কিন্তু তিনি ইনস্ট্রাকশন প্রোভাইডের মানে ইনস্ট্রাকশন প্রোভাইড করেই যাচ্ছে, অর্থাৎ ডিউরিং কন্ডিশনে রয়েছে। এই জন্য বলা হচ্ছে যে ফর্মেটিভ ইভালুয়েশন যখন টিচার ইনস্ট্রাকশন প্রোভাইড করছে তখনই কিন্তু এটা অ্যাপ্লাই করা হয়। নেক্সট কি বলছে, ইট ফোকাস অন দ্য প্রসেস। আমরা কনসেপ্টেও জেনেছিলাম যে যখন কোনো একটা কাজ চলে সেটাকে কি বলা হয়, প্রসেস না প্রোডাক্ট, প্রসেস। এই জন্য ফর্মেটিভ ইভালুয়েশন কোন বিষয়টাকে ফোকাস করে, প্রসেস কি, প্রক্রিয়াকে ফোকাস করে। নেক্সট কি বলছে, ইট ইজ অলসো নোন অ্যাজ ইন্টারনাল ভ্যালুয়েশন। ইন্টারনাল ভ্যালুয়েশন বলতে বোঝায় অভ্যন্তরীণ মূল্যায়ন। কেন বলছে যে ফর্মেটিভ ইভালুয়েশনটা ইন্টারনাল ভ্যালুয়েশন? ইন্টারনাল ভ্যালুয়েশন বলতে বোঝায় যখন কোনো একটা কাজ চলছে বা যখন সেটা অ্যাকশনেবল পর্যায়ে রয়েছে বা যেখানে ফিডব্যাক প্রোভাইড করার কন্ডিশন থাকছে, সেই কন্ডিশনগুলোই হচ্ছে ইন্টারনাল ভ্যালুয়েশনের ফিচার্স। এই জন্য ফর্মেটিভ ইভালুয়েশনকে বলা হয় ইন্টারনাল ভ্যালুয়েশন। কেন? কারণ এই ইভালুয়েশনটাও যখন কোনো একটা কাজ চলছে বা ডিউরিং ইনস্ট্রাকশনের সময় প্রোভাইড করা হয়। আর যেহেতু এটা ডিউরিং ইনস্ট্রাকশনে প্রোভাইড করা হচ্ছে, সুতরাং এটা যে বিষয়টাকে ফোকাস করবে সেটা কি, প্রসেস কি। এই কি ইনফরমেশনগুলোকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এখন আমরা যে ইনফরমেশনটা সম্পর্কে জানবো সেটা কি বলছি, যে ইট ইজ ইনফর্মাল সিস্টেম অফ ইভালুয়েশন। এরপরে আমরা জানবো যে সামেটিভ ইভালুয়েশন কি এবং তার ডিটেলস কিছু ইনফরমেশন বা ফিচার্স বলা যেতে পারে। তো সেখানে একটা পয়েন্ট আপনারা দেখতে পাবেন যে সামেটিভ ইভালুয়েশন কিন্তু অনেকটা স্ট্যান্ডার্ডাইজড এবং সেটা ফর্মাল ওয়েতে অ্যাপ্লাই করা হয়। ফর্মাল ওয়ে বলতে কি বোঝায়, যে যার একটা প্রি প্ল্যানিং থাকবে, যেখানে কিছু রুলস থাকবে, রেগুলেশন থাকবে, নির্দিষ্ট সময় থাকবে যে কখন ওই ইভালুয়েশনটা অ্যাপ্লাই করা হবে। বাট এই যে ফর্মেটিভ ইভালুয়েশন, এখানে কিন্তু এইরকম কোনো প্রি প্ল্যানিং থাকে না বা কোনো রুলস রেগুলেশন থাকে না। টিচার যখন মনে করেন তিনি অ্যাপ্লাই করতে পারেন। কোনো একদিন ক্লাস চলাকালীন তিনি মনে করতেই পারেন যে আজকের দেখি স্টুডেন্টরা কতটা বুঝতে পারলো, তাহলে তিনি প্রশ্ন করতেই পারেন ওই রিলেটেড। আবার কোনো একদিন তিনি নাও প্রশ্ন করতে পারেন। আবার এমনটা নয় যে ওই স্টুডেন্টটাকে প্রত্যেক দিন করবেন। আজকের রামকে মনে হলো রামকে কিছু প্রশ্ন করলো, কালকের শ্যামকে মনে হতে পারে শ্যামকে কিছু প্রশ্ন করতেই পারে। এই জন্য বলছি যে ফর্মেটিভ ইভালুয়েশন হচ্ছে ইনফর্মাল সিস্টেম বা ওয়েতে অ্যাপ্লাই করা হয়। নেক্সট কি বলছে, দিস ইভালুয়েশন গিভস স্টুডেন্ট দ্য কন্টিনিউয়াস ফিডব্যাক বাই দ্য টিচার। তো এই ফর্মেটিভ ইভালুয়েশনের একটা ইম্পর্টেন্ট এটা ফিচার্স, সেটা কি, যে এখানে স্টুডেন্টদেরকে কন্টিনিউয়াস ফিডব্যাক প্রোভাইড করা হয়। কার দ্বারা? টিচারের দ্বারা। তো যেহেতু এটা ডিউরিং ইনস্ট্রাকশান হচ্ছে বা কোনো একটা কাজ চলাকালীন হচ্ছে, স্বাভাবিকভাবে ওই কাজটা তারা কতটা ভালোভাবে অ্যাচিভ করতে পারছে বা বুঝতে পারছে কি না সেটা তো তাদেরকে জানান দিতে হবে। তার জন্য কি অবশ্যই ফিডব্যাক প্রোভাইড করতে হবে। এটা কিন্তু এই ফর্মেটিভ ইভালুয়েশনের একটা গুরুত্বপূর্ণ ফিচার্স বলা যেতে পারে, যে এখানে স্টুডেন্টদেরকে ফিডব্যাক প্রোভাইড করা হয় বা ফিডব্যাক প্রোভাইড করার একটা স্কোপ থাকে। তো যখন আমরা আবার সামেটিভ ইভালুয়েশন সম্পর্কে জানবো সেখানে দেখতে পাবেন যে সেখানে কিন্তু ফিডব্যাক প্রোভাইড করার কোনো স্কোপ থাকে না। এইভাবেই আমরা একটা টাইপসের সঙ্গে আরেকটা টাইপসের ডিফারেন্স করতে পারি। নেক্সট কি বলছি, দ্য এইম অফ দিস ইভালুয়েশন ইজ ইমপ্রুভমেন্ট, প্রোগ্রেস অর অ্যাসিলারেট অফ দ্য লার্নার পারফরমেন্স। তো এই যে ফর্মেটিভ ইভালুয়েশন এর একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য কি, যে
স্টুডেন্টদের পারফরমেন্সটাকে ইমপ্রুভ করা বা তাদের প্রোগ্রেস কতটা হলো বা তাদের প্রোগ্রেসের উন্নতিকরণের প্রয়োজন আছে কিনা, এই লক্ষ্যে কিন্তু ফর্মেটিভ ইভালুয়েশনটা অ্যাপ্লাই করা হয়। যেহেতু ডিউরিং ইনস্ট্রাকশন হচ্ছে, এটাই হচ্ছে কি ফিচার্স, ডিউরিং দ্য ইনস্ট্রাকশন স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারবো যে স্টুডেন্টরা কতটা বুঝতে পারছে বা কোথায় তার প্রবলেম, কোথায় সে বুঝতে পারছে না বা কোন কোন কারণের জন্য তার বুঝতে অসুবিধা হচ্ছে। তাহলে সেই জায়গাগুলো আইডেন্টিফাই করতে পারলেই তার পারফরমেন্সটাকে কিন্তু ইমপ্রুভ করা যাবে, স্বাভাবিকভাবে তার প্রোগ্রেসটাও বাড়বে, তাই না? সেই সঙ্গে তার পারফরমেন্সের যদি অ্যাসিলিরেট করার কোথাও প্রয়োজন থাকে সেটাও কিন্তু করা হয়। তাহলে ফর্মেটিভ ইভ্যালুয়েশনের লক্ষ্য হিসেবে আমরা কি বলতে পারি, যে স্টুডেন্টদের পারফরমেন্সকে আরও প্রোগ্রেস করা বা তার পারফরমেন্সটাকে ইমপ্রুভ করাই হচ্ছে ফর্মেটিভ ইভ্যালুয়েশনের একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য। নেক্সট কি বলছে, নো চান্স অফ গিভিং গ্রেড। এখানে কিন্তু গ্রেড প্রোভাইড করা হয় না। আমরা যখন রেজাল্ট পাই ফাইনাল পরীক্ষার পর, যখন কেউ লেটার মার্কস পায় 80, তার পাশে দেখবেন লেখা থাকে A+। এই 80 নম্বরের পরিপ্রেক্ষিতে কি লেখা থাকে, A+। এটা কিন্তু গ্রেড, এটা কিন্তু এই ফর্মেটিভ ইভ্যালুয়েশনে প্রোভাইড করা হয় না বা এই গ্রেড দেওয়ার কোনো চান্স থাকে না। সামেটিভ ইভ্যালুয়েশন যখন আমরা জানবো সেখানে দেখবেন এই গ্রেড কিন্তু প্রোভাইড করা হয়, বাট ফর্মেটিভ ইভ্যালুয়েশনে কোনো গ্রেড প্রোভাইড করা হয় না। কি করে হবে বলুন? এটা তো ক্লাস চলাকালীন হচ্ছে, পার্টিকুলার কোনো একটা টপিক স্টুডেন্টরা কতটা বুঝতে পারলো বা বোঝার ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে কি না সেই রিলেটেড কিছু প্রশ্ন করা হয়, না বুঝতে পারলে আবার বুঝিয়ে দেওয়া হয়, তাহলে সেখানে গ্রেড দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তো এই জন্য বলছি যে এখানে কিন্তু কোনো প্রকার গ্রেড দেওয়ার চান্স থাকে না। আর কি বলছে, চান্স ফর অবজারভেশন অ্যান্ড রিপ্ল্যান। এখানে কিন্তু অবজারভেশনের একটা স্কোপ থাকে, সেই সঙ্গে রিপ্ল্যানিংও করা যেতে পারে। কেন? টিচার হয়তো কোনো একটা ওয়েতে কোনো একটা টপিক পড়ালেন, পড়ানোর পর তিনি যাচাই করতে চান যে স্টুডেন্টরা কতটা বুঝতে পারলো আজকের আমার পড়ানো পাঠটা। তো তিনি প্রশ্ন করলেন, দেখলেন যে ম্যাক্সিমাম নম্বর অফ স্টুডেন্ট বুঝতে পারছে না। তাহলে তার কিন্তু মাথায় এটা কাজ করবে যে দু একজন স্টুডেন্ট হলে আলাদা ব্যাপার, যেহেতু ম্যাক্সিমাম নম্বর অফ স্টুডেন্ট বুঝতে পারছে না, তাহলে কোথাও না কোথাও আমি যে মেথডটা ফলো করে ইনস্ট্রাকশন দিয়েছি সেখানে হয়তো ভুল ত্রুটি থেকে গেছে। তাহলে তিনি কি করতে পারেন, সেই ইনস্ট্রাকশনাল মেথডের উপর কিন্তু রিপ্ল্যানিং করতে পারেন যে কি করে ওই মেথডটাকে আরও ইমপ্রুভ করা যায় বা নতুন আর কোনো মেথড অ্যাপ্লাই করা যেতে পারে। এই জন্য বলছে যে এই ফর্মেটিভ ইভ্যালুয়েশনে অবজারভেশন করার সুযোগ থাকবে, রিপ্ল্যানিং করার সুযোগ থাকবে, যেগুলো সামেটিভ ইভ্যালুয়েশনে কিন্তু করা যাবে না। কেন, আমরা ডিটেলসে পরবর্তী সময়ে আমরা জানবো। তো এটুকুই মনে রাখুন যে ফর্মেটিভ ইভ্যালুয়েশনে কিন্তু রিপ্ল্যানিংয়ের একটা স্কোপ থাকবে, সেই সঙ্গে অবজারভেশনেরও স্কোপ থাকবে। এই ফর্মেটিভ ইভ্যালুয়েশনের এক্সাম্পল হিসেবে আমরা কোন কোন এক্সাম্পলগুলোকে নিতে পারি, যেমন মান্থলি টেস্ট, মাসিক যে এক্সামগুলো হয় প্রত্যেক মাসে, সেটাও হতে পারে, বা ইন ক্লাস ডিসকাশন, অর্থাৎ ক্লাস চলাকালীন টিচার স্টুডেন্টদের মধ্যে যখন আলোচনা হয় বা ডিসকাশন হয়, সেটাও কিন্তু এই ফর্মেটিভ ইভ্যালুয়েশনের এক্সাম্পল। বা টিচারেরা যখন হোমওয়ার্ক দেন, সেটাও কিন্তু এই ফর্মেটিভ ইভ্যালুয়েশনের অ্যাসেসমেন্ট। বা ক্লাসে অনেক সময় কুইজ হয়, কুইজও কিন্তু এক প্রকার এই ফর্মেটিভ ইভ্যালুয়েশনের একটা এক্সাম্পল। এই গেল ফর্মেটিভ ইভ্যালুয়েশন। নেক্সট যে আমরা টাইপ সম্পর্কে জানবো সেটা হচ্ছে ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন। অলরেডি আমরা পার্ট 1-এ কনসেপ্ট সম্পর্কে জেনেছিলাম যে ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন কি। সেখানে আমরা যেটা বুঝেছি যে কোনো একটা পার্টিকুলার বিষয়ের উপর স্টুডেন্টদের ডিফিকাল্টিস বা উইকনেসগুলোকে যখন আমরা আইডেন্টিফাই করতে চাই বা করতে যাব, সেক্ষেত্রে যে টাইপস অফ ইভ্যালুয়েশন অ্যাপ্লাই করা হবে সেটাই হচ্ছে ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন। এবং এইটা বা এই যে ডায়াগনস্টিক ব্যাপারটা কিন্তু চিকিৎসা বিদ্যা ওই কনসেপ্ট থেকে এসেছে। হ্যাঁ, চিকিৎসকরা কি করেন, রোগীদের ডায়াগনোসিস করেন যে তাদের সমস্যাটা কোথায় বা কিসের জন্য এই সমস্যাটা হলো, তাই না? তো স্বাভাবিকভাবে এই টিচিং লার্নিং প্রসেসেও কিন্তু স্টুডেন্টদের এই টিচিং লার্নিং প্রক্রিয়া বা তারা যখন কোনো কিছু শিখতে যায়, তখন কিন্তু তাদের বিভিন্ন ডিফিকাল্টিস দেখা যায়, বিভিন্ন প্রবলেমগুলো দেখা যায়। তো সেই ডিফিকাল্টিস বা প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করার জন্য যে টাইপস অফ
ইভালুয়েশনটা অ্যাপ্লাই করা হয় সেটা কিন্তু ডায়াগনস্টিক ইভালুয়েশন, এবং এটাও কিন্তু ডিউরিং ইনস্ট্রাকশানে প্রোভাইড করা হবে। আমরা যখন কোনো একটা কাজ চলছে তখনই তো বুঝতে পারবো যে স্টুডেন্টদের প্রোগ্রেস কতটা হলো বা প্রোগ্রেস কেন হলো না, কোথাও না কোথাও হয়তো ডিফিকাল্টিস থেকে গেছে, প্রবলেম থেকে গেছে, বা ওই জায়গাটা হয়তো ওর জন্য অনেকটা কঠিন হয়ে যাচ্ছে, তাই না? তো স্বাভাবিকভাবে এই ডায়াগনস্টিক ইভালুয়েশন কিন্তু ডিউরিং ইনস্ট্রাকশনে প্রোভাইড করা হবে, অর্থাৎ যখন কোনো একটা কাজ চলছে। তো দেখা যাক কি লেখা রয়েছে। ইট প্রোভাইড ডিউরিং ইনস্ট্রাকশন, একদম প্রথম ইনফরমেশনটাতেই লেখা রয়েছে যে যখন কোনো একটা ইনস্ট্রাকশন চলছে সেই সময়। তবে ফর্মেটিভের সঙ্গে কিন্তু ডায়াগনস্টিকের ডিফারেন্ট রয়েছে, আমি ফার্স্ট ক্লাসেও আলোচনা করেছিলাম, আজও একবার আমি রিপিট করে দেবো। ফর্মেটিভও ডিউরিং ইনস্ট্রাকশানে এবং এই ডায়াগনস্টিকও ডিউরিং ইনস্ট্রাকশানে। তবে পার্থক্যটা কোথায়? ডায়াগনস্টিক কিন্তু ফর্মেটিভের একটা সাব পার্ট। যদি এই প্রশ্নটা আসে যে কোন টাইপস অফ ইভালুয়েশন ডিউরিং ইনস্ট্রাকশনে প্রোভাইড করা হয়, যদি ফর্মেটিভও থাকে এবং ডায়াগনস্টিকও থাকে, ফার্স্ট চয়েস কিন্তু আমাদের ফর্মেটিভ হবে, ডায়াগনস্টিক হবে না, যেহেতু ডায়াগনস্টিকটা এই ফর্মেটিভের একটা সাব পার্ট। নেক্সট কি বলছে? ইট ইজ কনসার্নড উইথ দ্য আইডেন্টিফাইং ডিফিকাল্টিস, এই জায়গাটা একটু খেয়াল করবেন, অর উইকনেস অফ পিপল। তো এই যে টাইপস অফ ইভালুয়েশন কোন বিষয়টাতে বেশি করে ফোকাস করছে? যে স্টুডেন্টদের ডিফিকাল্টিসগুলোকে আইডেন্টিফাই করা বা তাদের উইকনেসগুলোকে আইডেন্টিফাই করা, এই জায়গাটাতে বেশি করে ফোকাস করে এই ডায়াগনস্টিক ইভালুয়েশন। অর্থাৎ তাদের কোন জায়গায় প্রবলেম দেখা দিচ্ছে বা তাদের উইকনেসটা কোথায় বা তাদের ডিফিকাল্টিসগুলো কোন কোন এরিয়াতে, সেগুলোকে আইডেন্টিফাই করবে এই ডায়াগনস্টিক ইভালুয়েশন। নেক্সট কি বলছে? দিস ইভালুয়েশন ইজ ব্যাকওয়ার্ড লুকিং অ্যাপ্রোচ। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যে এই ডায়াগনস্টিক ইভালুয়েশনকে বলা হয় যে এটা হচ্ছে ব্যাকওয়ার্ড লুকিং অ্যাপ্রোচ। কেন? ব্যাকওয়ার্ড মানে কি? পেছনের দিকে, লুকিং মানে ফিরে তাকাও। অর্থাৎ কোনো একটা ক্লাসরুমে যদি 50 জন স্টুডেন্ট থাকে, প্রত্যেকের এবিলিটি কি সমান হয়? কখনোই হতে পারে না। কিছু নম্বর অফ স্টুডেন্ট থাকে যারা এভারেজের থেকেও অনেকটা পেছনে, তো তাদের দিকে ফিরে তাকাতে হবে। তাহলে তাদের দিকে ফিরে তাকাতে গেলে এই টাইপস অফ ইভালুয়েশন অ্যাপ্লাই করতে হবে, তবেই আমরা বুঝতে পারবো যে তাদের উইকনেসটা কোথায়, তাদের ডিফিকাল্টিসটা কোথায়। এই জন্য বলছে যে ডায়াগনস্টিক ইভালুয়েশন হচ্ছে ব্যাকওয়ার্ড লুকিং অ্যাপ্রোচ, অর্থাৎ পেছনের দিকে ফিরে তাকাও, যারা পিছিয়ে রয়েছে তাদের দিকে তাকাও, তাদেরকেও যারা এভারেজ বা এভারেজের থেকেও এগিয়ে তাদের সমপর্যায়ে আনতে হবে, তার জন্য পেছনের দিকে ফিরে তাকাতে হবে। সুতরাং ডায়াগনস্টিক ইভালুয়েশন কি? ব্যাকওয়ার্ড লুকিং অ্যাপ্রোচ। নেক্সট কি বলছে? ইট ট্রাই টু প্রোভাইড রেমিডিয়াল মেজার্স। আমরা শুধু ডিফিকাল্টিস বা উইকনেসগুলোকে আইডেন্টিফাই করে ফেললাম আর কোনোরূপ তাদেরকে ট্রিট করলাম না, তাহলে সেই উইকনেস বা ডিফিকাল্টিসগুলোকে সে কি ওভারকাম করতে পারবে? কখনোই পারবে না। কখন পারবে? যখন তাকে এক্সট্রা একটা ট্রিটমেন্ট দেওয়া হবে, আর সেটাই হচ্ছে রেমিডিয়াল মেজার্স। তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান এই ডায়াগনস্টিক ইভালুয়েশানে, যে তাদের যে জায়গাগুলোতে ডিফিকাল্টিস বা উইকনেস দেখা দিল সেগুলোকে যাতে তারা ওভারকাম করতে পারে, তার জন্য সেখানে কি করতে হবে? এক্সট্রা একটা ট্রিটমেন্ট দিতে হবে, সেটাই হচ্ছে রেমিডিয়াল ক্লাস। নেক্সট কি বলছে? দিস টাইপ অফ ইভালুয়েশন ইজ এ সাব পার্ট অফ ফর্মেটিভ ইভালুয়েশন, যেটা আমি প্রথমে বললাম যে এটা কিন্তু ফর্মেটিভ ইভালুয়েশনের একটা সাব পার্ট। স্বাভাবিকভাবে ফর্মেটিভ যেহেতু ডিউরিং ইনস্ট্রাকশনে প্রোভাইড করা হচ্ছে, ডায়াগনস্টিকও কিন্তু ডিউরিং ইনস্ট্রাকশনে প্রোভাইড করা হবে। নেক্সট কি বলছে? ক্লোজ মনিটরিং অ্যান্ড ট্র্যাকিং অফ পিপল প্রোগ্রেস। এখানে কিন্তু খুব ক্লোজলি মনিটর করতে হবে স্টুডেন্টদেরকে, তবেই তাদের ডিফিকাল্টিস বা উইকনেসগুলোকে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারবো, এবং আইডেন্টিফাইয়ের দরুন তাদের আমরা এক্সট্রা ট্রিট করতে পারবো। সেটাই কি বোঝাচ্ছে? রেমিডিয়াল মেজার্স। তবেই তাদের আমরা প্রোগ্রেসটাকে ট্র্যাক করতে পারবো, যে তাদের প্রোগ্রেসটা কতটা হচ্ছে বা আবার কোথাও কোনো প্রবলেম তারা ফেস করছে কিনা। তার জন্য কি করতে হবে? তাদেরকে কিন্তু খুব ক্লোজলি মনিটর করতে হবে। এই গেল ডায়াগনস্টিক ইভালুয়েশন। এখন আমরা যে টাইপ সম্পর্কে জানবো সেটা হচ্ছে সামেটিভ ইভালুয়েশন। আমরা কিন্তু কনসেপ্টে জেনেছিলাম যে যখন কোনো একটা কোর্স কমপ্লিট হচ্ছে
তারপর আমরা যে টাইপস অফ ইভালুয়েশনটা অ্যাপ্লাই করব সেটাই হচ্ছে সামেটিভ ইভালুয়েশন। কাজ শেষ হলো, শেষ হওয়ার পর কাজটা কতটা ভালোভাবে কমপ্লিট হলো, অ্যাকচুয়াল আউটকাম বা প্রোডাক্টটা আমরা জাজমেন্ট করব, জানতে চাইব। তার জন্য যে টাইপস অফ ইভালুয়েশনটা অ্যাপ্লাই করা হবে সেটাই সামেটিভ ইভালুয়েশন। তো দেখা যাক এখানে কি রয়েছে। ইট প্রোভাইডস আফটার ইনস্ট্রাকশন। তো প্রথমেই তো বললাম যে যখন কোনো একটা কাজ কমপ্লিট হচ্ছে, স্বাভাবিকভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়ে গেছে সব, তারপর এই টাইপস অফ ইভালুয়েশনটা অ্যাপ্লাই করা হবে। যে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয়েছে স্টুডেন্টরা সেটা কতটা ফলো করেছে, বা সেই ইনস্ট্রাকশনগুলো যথাযথভাবে তারা পালন করেছে কিনা, বা কতটা রপ্ত করেছে সেটা দেখা হবে। তার জন্য এই টাইপস অফ ইভালুয়েশন অর্থাৎ সামেটিভ ইভালুয়েশন। তো প্লেসমেন্ট ইভালুয়েশন কি, সেটা হচ্ছে বিফোর ইনস্ট্রাকশন অর্থাৎ ইনস্ট্রাকশন দেওয়ার পূর্বে। ফর্মেটিভটা কি হচ্ছে ডিউরিং ইনস্ট্রাকশন অর্থাৎ যখন ইনস্ট্রাকশন চলছে, চলাকালীন। এবং ডায়াগনস্টিকটাও কিন্তু ডিউরিং ইনস্ট্রাকশন, তবে ডায়াগনস্টিক হচ্ছে ফর্মেটিভের একটা সাব পার্ট। এই যে সামেটিভ এটা কিন্তু বিফোরও নয় ডিউরিংও নয়, এটা কখন আফটার ইনস্ট্রাকশন অর্থাৎ ইনস্ট্রাকশন প্রোভাইড করা হয়ে গেছে, তারপর যাচাই করা হবে যে স্টুডেন্টরা ইনস্ট্রাকশনগুলো কতটা ভালোভাবে ফলো করেছে, কতটা রপ্ত করেছে, ইনস্ট্রাকশনগুলো বুঝতে পেরেছে কিনা, একটা ফাইনাল আউটকাম জানা হবে। তার জন্য এটাই সামেটিভ ইভ্যালুয়েশন, এবং বলা হচ্ছে যে এটা হচ্ছে আফটার ইনস্ট্রাকশনে প্রোভাইড করা হয়। সো it is done at the end or completion of the course. তো ইনস্ট্রাকশন দেওয়ার পরে স্বাভাবিকভাবে কোর্সটা কমপ্লিট নিশ্চয়ই হয়ে গেছে, এবং সেই কোর্সটা কতটা ভালোভাবে কমপ্লিট হলো সেটা যাচাই করা হবে, সেটা জানতে চাওয়া হবে। তার জন্যই কিন্তু সামেটিভ ইভ্যালুয়েশন। তাহলে কি বলছে যে ইট প্রোভাইডস আফটার ইনস্ট্রাকশন, সো ইট ইজ ডান অ্যাট দ্য এন্ড অর কমপ্লিশন অফ দ্য কোর্স। অর্থাৎ কোনো একটা কোর্স যখন কমপ্লিট হচ্ছে বা তার এন্ডে যে টাইপস অফ ইভ্যালুয়েশন বা অ্যাসেসমেন্ট অ্যাপ্লাই করা হবে সেটা হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন। নেক্সট কি বলছে, ইট ফোকাসেস অন প্রোডাক্টস। আমরা ফর্মেটিভ ইভ্যালুয়েশনে কিন্তু জেনেছিলাম যে সেটা প্রসেস ওরিয়েন্টেড। কেন? কারণ সেটা যখন কোনো একটা ইনস্ট্রাকশন প্রোভাইড করা হচ্ছে অর্থাৎ ডিউরিং কন্ডিশনে থাকছে তখন কিন্তু অ্যাপ্লাই করা হয়, তার জন্য সেটা প্রসেস ওরিয়েন্টেড। কিন্তু সামেটিভ ইভ্যালুয়েশন কখন প্রোভাইড করা হচ্ছে? আফটার ইনস্ট্রাকশানে। তাহলে যখন কোনো একটা কাজ শেষ হয়ে যাচ্ছে তখন অ্যাপ্লাই করা হচ্ছে। অ্যাপ্লাইয়ের দ্বারা কি জানতে চাওয়া হবে? ফাইনাল আউটকাম। স্বাভাবিকভাবে সেটাকে কি বলা হবে? প্রোডাক্ট বলা হবে। এই জন্য সামেটিভ ইভ্যালুয়েশন যেটাকে বেশি করে ফোকাস করে সেটা কিন্তু প্রোডাক্ট বা ফলাফল কি, নট প্রসেস। দ্য এইম অফ দিস ইভ্যালুয়েশন ইজ অ্যাচিভমেন্ট। এই যে সামেটিভ ইভ্যালুয়েশন এটার লক্ষ্য কি? যে স্টুডেন্টদের অ্যাচিভমেন্ট কতটা হলো, তাদের পারদর্শিতাটা দেখা হবে, তার জন্যই কিন্তু সামেটিভ ইভ্যালুয়েশন। অ্যান্ড গিভিং দ্য গ্রেড অর র্যাঙ্ক, এখানে কিন্তু গ্রেড দেওয়া হবে, র্যাঙ্ক দেওয়া হবে, যেটা ফর্মেটিভে কিন্তু দেওয়া হয় না। এগুলোই হচ্ছে ফর্মেটিভ এবং সামেটিভের ডিফারেন্স। ফর্মেটিভে কিন্তু আমরা জেনেছি যে সেখানে কোনো প্রকার গ্রেড দেওয়া হয় না, র্যাঙ্ক দেওয়া হয় না, যেটা কোথায় দেওয়া হবে? এই সামেটিভে। 80 পেয়েছে মানে তাকে গ্রেড হিসেবে কি দেওয়া হয়? A+ দেওয়া হয়, এটা লেটার মার্কসের গ্রেড। তো এই গ্রেড দেওয়া হয় কিন্তু এই সামেটিভ ইভ্যালুয়েশনে, এবং এই গ্রেডের দ্বারা তার অ্যাচিভমেন্টটাকে প্রকাশ করা হবে। সুতরাং এর লক্ষ্য হিসেবে কি বলা যায়? যে স্টুডেন্টদের পারদর্শিতাটা কতটা, বা তারা কতটা অ্যাচিভ করতে পারলো, কোনো একটা কোর্স হোক, কোনো একটা টপিক হোক, কোনো একটা বিষয় হোক, সেটাকে জাজমেন্ট দেবে এই সামেটিভ ইভ্যালুয়েশন। নেক্সট কি বলছে, দিস অ্যাসেসমেন্ট ইজ হাইলি রিলায়েবল দেন দ্য ফর্মেটিভ ইভ্যালুয়েশন। বলছে ফর্মেটিভ ইভ্যালুয়েশন থেকে এই সামেটিভ ইভ্যালুয়েশন অনেক বেশি রিলায়েবল। কেন? কারণ এখানে কিন্তু প্রি প্ল্যানিং থাকে, রুলস রেগুলেশন থাকে, একটা স্ট্যান্ডার্ড নর্মসকে ফলো করা হয়, যেটা ফর্মেটিভ ইভ্যালুয়েশনে ফলো করা হয় না। স্বাভাবিকভাবে বলা যেতে পারে এই সামেটিভ ইভ্যালুয়েশন অনেকটা বেশি রিলায়েবল কার তুলনায়? ফর্মেটিভ ইভ্যালুয়েশনের তুলনায়। নেক্সট কি বলছে, ইট ইজ ফর্মাল সিস্টেম অফ ইভ্যালুয়েশন। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে ফর্মেটিভ ইভ্যালুয়েশন কিন্তু ইনফর্মাল সিস্টেমকে ফলো করে অ্যাপ্লাই করে বা করা হয়।
যেখানে সামেটিভ ইভ্যালুয়েশনকে কিন্তু একটা ফর্মাল ওয়েতে অ্যাপ্লাই করা হয়, যেখানে রুলস থাকে, রেগুলেশন থাকবে, একটা স্ট্যান্ডার্ড নর্মস থাকবে, এবং এটাও থাকবে যে কখন অ্যাপ্লাই করা হবে, কাদের ওপর অ্যাপ্লাই করা হবে, সব কিছুই কিন্তু পূর্ব পরিকল্পিত। সুতরাং সামেটিভ ইভ্যালুয়েশন হচ্ছে ফর্মাল সিস্টেম অফ ইভ্যালুয়েশন। নো চান্স ফর ইমপ্রুভমেন্ট, এখানে কিন্তু ইমপ্রুভমেন্টের কোনো স্কোপ থাকবে না। কি করে থাকবে বলুন? এখানে তো টোটাল ইনস্ট্রাকশন দেওয়া হয়ে যাচ্ছে, ইনস্ট্রাকশন প্রোভাইড করার পর দেখা হবে যে তুমি বা তোমরা ওই ইনস্ট্রাকশনটা কতটা ফলো করেছো, বা কতটা মেনটেন্স করেছো, বা ইনস্ট্রাকশনগুলোকে কতটা রপ্ত করেছো, প্র্যাকটিস করেছো। স্বাভাবিকভাবে ওখানে কিন্তু ইমপ্রুভমেন্টের কোনো স্কোপ থাকবে না। যেটা কোথায় থাকবে? ফর্মেটিভে। কেন? কারণ সেটা ডিউরিংয়ে হচ্ছিল। ডিউরিংয়ে মানে যখন কোনো একটা কাজ চলছিল, যখন কোনো একটা কাজ চলে তখনই কিন্তু বোঝা যায় যে তার প্রোগ্রেসটা কতটা হলো, তার উইকনেস থাকলো কি না, বা কতটা উইকনেস থেকে গেছে, কোথায় থেকে গেছে, এইগুলো আইডেন্টিফাই করার দরুন সেখানে কিন্তু ইমপ্রুভমেন্ট করার একটা জায়গা থাকে, যেটা এই সামেটিভ ইভ্যালুয়েশনে থাকে না। এখানে কিন্তু কোনো প্রকার ইমপ্রুভমেন্টের স্কোপ থাকবে না। কেন? এখানে টোটাল ইনস্ট্রাকশনটা প্রোভাইড করা হয়ে যাচ্ছে, ইনস্ট্রাকশন প্রোভাইডের পর হচ্ছে। এখানে যেটা দেখা হবে যে ওই ইনস্ট্রাকশনগুলোর ওপর স্টুডেন্টদের অ্যাচিভমেন্টটাকে দেখা হবে, সেখানে ইমপ্রুভমেন্টের আর কোনো জায়গা থাকবে না। ফেল করলে ফেল, পাস করলে পাস, এটাই হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশনের লক্ষ্য। নেক্সট কি বলছি? নো ফিডব্যাক, এখানে কিন্তু কোনো প্রকার ফিডব্যাকেরও স্কোপ থাকে না। যা ফিডব্যাক দেওয়ার সেটা কোথায় দেওয়া হয়ে যায়? ফর্মেটিভে। এই ফর্মেটিভ থেকে সামেটিভ ইভ্যালুয়েশনটা আসে, অর্থাৎ প্রথমে স্টুডেন্টদের ওপর যে টাইপস অফ ইভ্যালুয়েশনটা অ্যাপ্লাই করা হবে সেটা ফর্মেটিভ, তারপর সামেটিভটা অ্যাপ্লাই করা হবে। সামেটিভের দ্বারা দেখা হবে যে তার অ্যাকচুয়াল আউটকামটা কতটা, তার প্রোডাক্ট কতটা, তার অ্যাচিভমেন্ট কতটা হলো, এটা দেখা হবে। এগুলো কোথায় দেখা হবে না? ফর্মেটিভে দেখাবে না। ফর্মেটিভে দেখা হবে তার ইমপ্রুভমেন্ট কতটা হলো, তার প্রোগ্রেস কতটা হলো, তার উইকনেসগুলোকে কতটা দূর করা গেল, এগুলো দেখা হবে ফর্মেটিভে। এবং শেষে যাচাই করা হবে, একটা জাজমেন্ট দেওয়া হবে তাকে, যে তার অ্যাচিভমেন্ট কতটা হলো, এবং সেই অ্যাচিভমেন্টের দরুন তাকে গ্রেড প্রোভাইড করা হবে, তাকে র্যাঙ্ক প্রোভাইড করা হবে, যেগুলো কিন্তু ফর্মেটিভে এই স্কোপগুলো থাকে না। তো এই সামেটিভ ইভ্যালুয়েশনের এক্সাম্পল হিসেবে আমরা কী নিতে পারি? মাস্টারি টেস্ট, অ্যাচিভমেন্ট টেস্ট, এগুলো কিন্তু সামেটিভ ইভ্যালুয়েশনের এক্সাম্পল। সেই সঙ্গে ষান্মাসিক পরীক্ষা, হ্যাঁ, বা বাৎসরিক পরীক্ষা, এগুলোও কিন্তু এই সামেটিভ ইভ্যালুয়েশনের এক একটা এক্সাম্পল। এই গেল সামেটিভ ইভ্যালুয়েশন রিলেটেড ইনফরমেশন। তো একটা ইনফরমেশন যেটা আমি মিস্টেক করে গেছি, দেখুন এই সামেটিভ ইভ্যালুয়েশনে লেখা রয়েছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং। তো মনে রাখবেন, অনেক সময় পরীক্ষায় এইরকমও প্রশ্ন আসতে দেখা গেছে যে কোনো একটা ইভ্যালুয়েশন টাইপস আফটার ইনস্ট্রাকশনে প্রোভাইড করা হলো, সেটা কি বা কোন টাইপস অফ ইভ্যালুয়েশন। সামেটিভ না দিয়ে এইরকম একটা টার্ম থাকতে পারে যে অ্যাসেসমেন্ট অফ লার্নিং। তো আপনাদের মাথায় রাখতে হবে সামেটিভ ইভ্যালুয়েশন যা, অ্যাসেসমেন্ট অফ লার্নিংও তাই। অর্থাৎ সামেটিভ ইভ্যালুয়েশন কখন প্রোভাইড করা হচ্ছে? আফটার ইনস্ট্রাকশনে, এবং এই যে অ্যাসেসমেন্ট অফ লার্নিং এটাও কিন্তু আফটার ইনস্ট্রাকশনে, এবং অ্যাসেসমেন্ট অফ লার্নিংয়ের যা যা ফিচার্স সব কিন্তু এই সামেটিভ ইভ্যালুয়েশনের। দুটোই তো সেম বললাম যে যা সামেটিভ ইভ্যালুয়েশন তাই অ্যাসেসমেন্ট অফ লার্নিং। এটাও যদি এন্ড অফ কোর্সে হয় অ্যাসেসমেন্ট অফ লার্নিং, এটাও এন্ড অফ দ্য কোর্স হবে বা কমপ্লিশন অফ দ্য কোর্স হবে। এবং যাবতীয় ফিচার্স যেগুলো আমরা সামেটিভ অ্যাসেসমেন্টে বা ইভ্যালুয়েশনে দেখলাম, সেগুলো কিন্তু এই অ্যাসেসমেন্ট অফ লার্নিংয়েও থাকবে। আর ফর্মেটিভ ইভ্যালুয়েশনের পাশেও কিন্তু লেখা ছিল, একটু খেয়াল করবেন, অ্যাসেসমেন্ট ফর লার্নিং। তো যেটাই ফর্মেটিভ ইভ্যালুয়েশন তাই অ্যাসেসমেন্ট ফর লার্নিং। অর্থাৎ ফর্মেটিভ ইভ্যালুয়েশন যদি কোনো একটা ইনস্ট্রাকশন দেওয়া কালীন বা প্রোভাইড করা কালীন অ্যাপ্লাই করা হয়, তো অ্যাসেসমেন্ট ফর লার্নিংও ডিউরিং ইনস্ট্রাকশনে প্রোভাইড করা হবে। তাহলে ফর্মেটিভ ইভ্যালুয়েশন রিলেটেড টু অ্যাসেসমেন্ট ফর লার্নিং, আর সামেটিভ ইভ্যালুয়েশন রিলেটেড টু অ্যাসেসমেন্ট অফ লার্নিং। অর্থাৎ সামেটিভ ইভ্যালুয়েশন যা, অ্যাসেসমেন্ট অফ লার্নিং তাই, আর ফর্মেটিভ ইভ্যালুয়েশন যা, অ্যাসেসমেন্ট
ফর লার্নিং, এই অফের জায়গায় সেটা কি হয়ে যাবে, ফর হয়ে যাবে, ফর লার্নিং টাইম। অর্থাৎ ফর্মেটিভও যদি ডিউরিং ইনস্ট্রাকশনে প্রোভাইড করা হয়, অ্যাসেসমেন্ট ফর লার্নিংও কিন্তু ডিউরিং ইনস্ট্রাকশনে প্রোভাইড করা হবে। এটাই। এখন আমরা যে দুটো টাইপস অফ ইভালুয়েশন সম্পর্কে জানবো, তার এক নম্বর হলো এনআরটি এবং আরেকটা হলো সিআরটি। এনআরটির ফুল ফর্ম কি, দেখুন লেখা রয়েছে নর্ম রেফারেন্স টেস্ট, এবং সিআরটির ফুল ফর্ম কি, ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট। তো দুটোর কনসেপ্ট আমরা খুব সহজে বোঝার চেষ্টা করি। কি লেখা রয়েছে দেখুন, এনআরটিতে ইভালুয়েশন অফ ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ইন কম্প্যারিজন টু আদার স্টুডেন্টস। তো যখন আমরা পার্টিকুলার কোনো একটা স্টুডেন্টের পারফরমেন্সকে অ্যাসেস করব, কাদের ভিত্তিতে, ক্লাসের বাকি স্টুডেন্টের পারফরমেন্সের বেসিসে, সেটাই এনআরটি। তো আমরা উদাহরণের সাহায্যে একটু বোঝার চেষ্টা করি, দিলে আরও আমাদের কাছে বিষয়টা পরিষ্কার হবে। মনে করুন কোনো একটা ক্লাসে 50 জন স্টুডেন্ট রয়েছে, সেই 50 জনের মধ্যে ধরে নিলাম এ কোনো একটা স্টুডেন্ট। তো আমরা এই এ স্টুডেন্টের পারফরমেন্সকে অ্যাসেস করব। তো কিভাবে করব, এই একজন বাদে আর কতজন রয়েছে, 49 নম্বর অফ স্টুডেন্ট, অর্থাৎ বাকি 49 জন। তো এদেরও তো নিশ্চয়ই কোনো না কোনো একটা পারফরমেন্স রয়েছে, এরাও তো পারফরমেন্স শো করেছে। তো এদের পারফরমেন্সের সঙ্গে পার্টিকুলার এই যে স্টুডেন্টটা, অর্থাৎ এ নামক যে স্টুডেন্টটা, এর পারফরমেন্সকে কম্পেয়ার করব। কম্পেয়ার করে আমরা একটা জাজমেন্ট দেব যে তার পারফরমেন্সটা কেমন, ওটাই হচ্ছে নর্ম রেফারেন্স টেস্ট। তাহলে এই যে 49 নম্বর অফ স্টুডেন্ট, এদের পারফরমেন্সের সঙ্গে আমরা এ স্টুডেন্টের পারফরমেন্সকে কি করছি, কম্পেয়ার করছি। তো যাদের সাপেক্ষে কম্পেয়ার করা হচ্ছে, কাদের, এই 49 জন স্টুডেন্টের পারফরমেন্সের সাপেক্ষে, এরাই হচ্ছে নর্মস গ্রুপ। এই নর্মস গ্রুপের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের সঙ্গে যার পারফরমেন্সটাকে আমরা মেজার করছি, কার, এ স্টুডেন্টের, এর পারফরমেন্সটাকে আমরা কম্পেয়ার করব, কম্পেয়ার করে তার পারফরমেন্সটাকে অ্যাসেস করব। এটাই হচ্ছে নর্ম রেফারেন্স টেস্ট। এবার ধরে নিন বাকি 49 জনের থেকে এ যে স্টুডেন্টটা, এ সব থেকে বেশি পেয়েছে। যদি ধরা যায় যে 600 নাম্বারের হয়তো পরীক্ষা হয়েছিল, ধরে নিলাম উদাহরণের সাপেক্ষে যে এ পেয়েছে 598, 598। তো এর প্রাপ্ত নম্বর বাকি স্টুডেন্টের থেকে বেশি, তাহলে আমরা কি এখানে ধরতে পারি, এর তুলনায় বাকি স্টুডেন্টের নম্বর কম। স্বাভাবিকভাবে এখানে হাইয়েস্ট মার্ক কে পেয়েছে, এই এ, কারণ তার প্রাপ্ত নম্বর 598, অর্থাৎ 598। এর নাম্বারটা আবার বাকি স্টুডেন্টের থেকে বেশি, তাহলে বাকি স্টুডেন্টের নাম্বার কি, এর তুলনায় কম। তাহলে এখানে যদি আমরা র্যাঙ্ক দিই, একদম টপে বা র্যাঙ্ক 1-এ কে থাকবে, এই এ স্টুডেন্ট থাকবে। পরবর্তী যে 49 জন, তারা কি ওই র্যাঙ্কে যেতে পারবে, কখনোই কিন্তু যেতে পারবে না। তাহলে এখানে 1 র্যাঙ্কে একজনই থাকবে। আবার এই 49 জনের মধ্যে কেউ না কেউ তো 2 র্যাঙ্ক করেছে, ধরে নিলাম বি একটা স্টুডেন্ট, তার প্রাপ্ত নম্বর আমরা অনুমান করছি যে 597। তো তাহলে যে স্টুডেন্টটা 597 পেয়েছে সে কে, বি। তো এখানে বি কে যে র্যাঙ্কটা দেওয়া হবে সেটা কত, 2। এখানে কিন্তু বাকি যে 48 জন স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু এই 2 র্যাঙ্কে আসতে পারবে না। কেন, কারণ বাকি 48 জনের তুলনায় যে যে বি স্টুডেন্টটা, তার নম্বর কত, 597, অর্থাৎ বাকি 48 জনের থেকে তার নম্বরটা বেশি। তবে কার থেকে কম, এ স্টুডেন্টের থেকে কম। কেন, কারণ এ স্টুডেন্ট পেয়েছে 598, বি পেয়েছে 597। স্বাভাবিকভাবে এ স্টুডেন্টের র্যাঙ্ক 1 আর বি স্টুডেন্টের র্যাঙ্ক 2। অন্যান্য স্টুডেন্টরা কিন্তু এই র্যাঙ্কে আসতে পারবে না। তাহলে একটাই র্যাঙ্ক পার্টিকুলার একটা স্টুডেন্টের জন্য বরাদ্দ। আমরা কখনো দেখি না যে 2 জনই 2 রোল করেছে বা 3 জনই 1 রোল করেছে, এরকম কিন্তু হয় না। যে কোনো একটা র্যাঙ্ক একটা স্টুডেন্ট পাবে। এটাই হচ্ছে নর্ম রেফারেন্স টেস্ট। আর কি লেখা রয়েছে দেখা যাক, হিয়ার ডিজাইন টু র্যাঙ্ক স্টুডেন্ট। আমি অলরেডি এখানে বুঝিয়ে দিয়েছি যে এই টেস্টটা কেন নেওয়া হয়,
যে স্টুডেন্টদেরকে র্যাঙ্ক প্রোভাইড করার জন্য, যে কে একে থাকলো, কে দুই অবস্থান করলো, কে তিনে অবস্থান করলো, কে চারে অবস্থান করলো। একে থাকবে পার্টিকুলার একটা স্টুডেন্ট, দুইয়ে থাকবে পার্টিকুলার একটা স্টুডেন্ট, তিনে থাকবে পার্টিকুলার একটা স্টুডেন্ট। তো এক একটা র্যাঙ্কে কিন্তু 3-4 জন করে থাকতে পারে না। এটাই হচ্ছে নর্ম রেফারেন্স টেস্ট। আর কি বলছে, ইন অর্ডার টু অ্যাচিভমেন্ট ফ্রম হাই টু লো, অর্থাৎ অ্যাচিভমেন্টের বেসিসে, এবং সেখানে কিন্তু আমরা হাই টু লোকে কিন্তু সাজিয়ে নিতে পারবো। এখানেই আমরা দেখলাম যে সব থেকে হাইয়েস্ট মার্ক কার ছিল, এ স্টুডেন্টের, সে কত পেয়েছিল 598, তারপরে যে ছিল সে কি 97। তাহলে যে একদম 50-এ অবস্থান করবে সে সবার থেকে কি কম নাম্বার পেয়েছে। অর্থাৎ এখানে আমরা তাহলে দেখতেই পেলাম যে প্রত্যেকের নম্বরের বেসিসে আমরা কিন্তু হাই টু লো একটা র্যাঙ্ক করতে পারলাম, এবং সেখানে ইন্ডিভিজুয়ালি র্যাঙ্কও প্রোভাইড করা হলো। নেক্সট কি বলছে, পার্সেন্টাইল সিস্টেম ইউজড হিয়ার। সিআরটিতে দেখতে পাবেন যে এখানে কিন্তু পার্সেন্টেজ সিস্টেমটাকে প্রোভাইড করা হয়, বাট এনআরটিতে এখানে পার্সেন্টাইলকে অ্যাপ্লাই করা হয়। আর কি বলছে, রিলেটিভ মেজারমেন্ট। রিলেটিভ মেজারমেন্ট বলতে বোঝায় যখন কারোর সাপেক্ষে বা কোনো কিছুর সাপেক্ষে যখন আমরা কোনো একটা কিছুকে মেজার করছি। তো এখানেই দেখুন, এ স্টুডেন্টকে বাকি 49 জন স্টুডেন্টের পারফরমেন্সের সাপেক্ষে আমরা অ্যাসেস করলাম। এটাই হচ্ছে রিলেটিভ মেজারমেন্ট, যে যখন আমরা কোনো কিছুকে কোনো কিছুর সাপেক্ষে মেজার করছি সেটাই রিলেটিভ মেজারমেন্ট। এখানে এ বলুন, বি বলুন, সি বলুন, প্রত্যেকটা স্টুডেন্টকে তাদের বাকি ক্লাসমেট বা ওই ক্লাসের বাকি স্টুডেন্টদের সাপেক্ষে তাদের পারফরমেন্সটাকে কিন্তু আমরা অ্যাসেস করলাম। এই জন্য এনআরটিকে বলা হয়, বা এখানে যে মেজারমেন্টটা করা হয় সেটা রিলেটিভ মেজারমেন্ট। নেক্সট যে আমরা টাইপসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে সিআরটি, যার ফুল ফর্ম কি, ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট। এখানে কিভাবে মেজারমেন্ট করা হবে বা অ্যাসেসমেন্ট করা হবে, কি লেখা রয়েছে দেখুন, ইভালুয়েশন এগেইনস্ট স্পেসিফিক স্ট্যান্ডার্ড। এখানে স্টুডেন্টদের ইভালুয়েশনটা হবে একটা স্পেসিফিক স্ট্যান্ডার্ডের বেসিসে। আমরা জানি যে কোনো একটা স্টুডেন্ট যদি ফার্স্ট ডিভিশন পেতে চায় তাকে কত পার্সেন্ট নাম্বার পেতে হবে, 60% নম্বর পেতে হবে, তবেই সে ফার্স্ট ডিভিশনে উত্তীর্ণ হতে পারবে। আবার কোনো একটা স্টুডেন্ট হয়তো চাইছে যে আমি স্টার পেতে চাই, তাহলে স্টার পেতে গেলে কত পেতে হয়, 75% নম্বর পেতে হবে। এগুলোই স্ট্যান্ডার্ড। তো এই স্ট্যান্ডার্ডের বেসিসে যখন স্টুডেন্টের ইভালুয়েশনটা হবে সেটাই হচ্ছে সিআরটি বা ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট। এবার ধরে নিন 700 নাম্বারের উপর হয়তো পরীক্ষা হয়েছিল। আমরা জানি মাধ্যমিক 700 নম্বরের হয়, এখন আবার উচ্চ মাধ্যমিক 500 নম্বরের হয়। কোনো একটা স্টুডেন্ট, কোনো একটা নয়, মনে করুন কোনো একটা বা নামক একটা স্কুল রয়েছে, সেখানে টোটাল 70 জন হয়তো স্টুডেন্ট রয়েছে। আমরা উদাহরণের সাপেক্ষে ধরে নিচ্ছি, আনুমানিক। তাহলে স্কুলটা কিন্তু নম্বর অফ স্টুডেন্ট কত, 70, পরীক্ষাটা কি মাধ্যমিক, নাম্বারটা কত টোটাল 700। কোনো একটা স্টুডেন্ট পেয়েছে 600 মানে মোটামুটি তোমার স্টার মার্কের থেকে অনেকটা বেশি, 525 পেলে স্টার, তার থেকে অনেকটা বেশি। তো আবার মনে করুন বি স্টুডেন্ট, পেয়েছে ধরে নিন 590, 525 তো স্টার মার্ক, কিন্তু দেখুন এবং বি প্রত্যেকেই 525-এর উপরে পেয়েছে। তাহলে উভয়ই এরা কি পেলো, স্টার পেলো। স্টার পেলো মানে আমরা কি ধরে নিতে পারি যে 75%কে এরা ক্রস করেছে, বা 75%-এর উপরে পেয়ে গেছে, মানে এরা স্টার মার্কস প্রাপ্ত। তো এই যে স্ট্যান্ডার্ডটা, এই স্ট্যান্ডার্ডের মধ্যে যেমন স্টুডেন্টটা আসতে পেরেছে, বিও কিন্তু আসতে পেরেছে। এই জন্য মনে রাখবেন যে সিআরটিতে কোনো একটা স্পেসিফিক স্ট্যান্ডার্ড কোনো একটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের জন্য নয়, ওই স্ট্যান্ডার্ডে যে কোনো নম্বর অফ স্টুডেন্ট প্রবেশ করতে পারে বা নাও করতে পারে। এমনও হতে পারে ওই স্কুলে হয়তো কেউই স্টার মার্কস পেলো না, তাহলে তারা 75%-এর নিচে থেকে গেল। আবার ধরে নিন 50 জন পেলো, 70 জনের 50 জন স্টার মার্ক পেয়ে গেল, তাহলে 50 জন 5% যে স্ট্যান্ডার্ডটা রয়েছে তাকে মানে ওভারকাম করে গেছে। স্বাভাবিকভাবে তাদেরকে আমরা ধরে নিতেই পারি যে তারা স্টার মার্কস প্রাপ্ত। তো এখানেই ডিফারেন্স এনআরটির সঙ্গে সিআরটি। এনআরটিতে কি হচ্ছে যে একটা র্যাঙ্ক একজনের জন্য বরাদ্দ, আর সিআরটিতে কি হচ্ছে যে এখানে ইভালুয়েশনটা করা হচ্ছে কিভাবে,
একটা স্পেসিফিক স্ট্যান্ডার্ডস রয়েছে, সেই স্ট্যান্ডার্ডের বেসিসে, স্ট্যান্ডার্ড হিসেবে আমরা যে ধরে নিয়েছি 60%, 75%, 60% পাওয়া মানে ফার্স্ট ডিভিশন পাওয়া, বা তার বেশি পেলেও ফার্স্ট ডিভিশন। আবার 75% বা তার বেশি পাওয়া মানে সেটা কত, স্টার মার্কস। তাহলে কোনো একটা স্কুলে যদি 70 জন থাকে, 70 জনের মধ্যে ধরে নিন 70 জনই স্টার মার্কস পেল, তাহলে ওটা কিন্তু পার্টিকুলার একটা স্টুডেন্টের জন্য কিন্তু সীমাবদ্ধ নয়, বা তার মধ্যে সীমাবদ্ধ থাকলো না। যে কোনো নম্বর অফ স্টুডেন্ট ওই স্ট্যান্ডার্ডের আয়ত্তায় আসতে পারে, আবার নাও আসতে পারে। কিন্তু এটা বলা যাবে না যে একজনের জন্যই ওই স্ট্যান্ডার্ডটা বরাদ্দ, বা একটা স্টুডেন্টই প্রবেশ করতে পারবে ওই স্ট্যান্ডার্ডে, এটা কিন্তু আমরা বলতে পারি না। যেটা কোথায় বলতে পারি, এনআরটিতে একটা র্যাঙ্কে একটা স্টুডেন্ট আসবে, কিন্তু সিআরটিতে যে কোনো একটা স্ট্যান্ডার্ডে যে কোনো নম্বর অফ স্টুডেন্ট আসতে পারে। সেটা কোনো একটা পার্টিকুলার স্টুডেন্টের পারফরমেন্স যে একটা স্ট্যান্ডার্ডের মধ্যে থাকবে সেটা কিন্তু বলা যায় না। এটাই হচ্ছে সিআরটি। আর কি লেখা রয়েছে, পার্সেন্টেজ সিস্টেম ইউজড হিয়ার। আমরা দেখেছি এনআরটিতে পার্সেন্টাইল সিস্টেম ইউজ করা হয়েছে, যেটা যেটা অর্থাৎ কিন্তু সিআরটিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পার্সেন্টেজ সিস্টেম ইউজ হচ্ছে। আর কি বলছে, অ্যাবসোলিউট মেজারমেন্ট। এনআরটি ছিল রিলেটিভ মেজারমেন্ট, সেখানে আমরা কি করছি যে যখন কোনো কিছুর সাপেক্ষে কোনো কিছুকে কম্পেয়ার করছি। বাট সিআরটি এটা কিন্তু অ্যাবসোলিউট মেজারমেন্ট, এখানে একটা স্পেসিফিক স্ট্যান্ডার্ড থাকবে, সেই স্ট্যান্ডার্ডের সাপেক্ষে স্টুডেন্টদের পারফরমেন্সকে অ্যাসেস করা হবে। এটাই অ্যাবসোলিউট। অ্যাবসোলিউট স্ট্যান্ডার্ডটা কোনটা, 75%, অ্যাবসোলিউট স্ট্যান্ডার্ড আর কোনটা, 60%। বা এখানে আবার গ্রেডও থাকতে পারে, যেমন যদি কেউ লেটার মার্কস পায় তখন দেখবেন গ্রেড হিসেবে A+ দেওয়া হয়। তাহলে যারা যারা 80 পাবে কোনো একটা সাবজেক্টে তাদের গ্রেড কি, A+। সেটা 5 জন পেতে পারে, 10 জন পেতে পারে, 50 জনও পেতে পারে, আবার কেউ কোনো স্টুডেন্ট নাও পেতে পারে। এটাই হচ্ছে সিআরটি। তো আজকের মোটামুটি টাইপস অফ ইভ্যালুয়েশন এই পর্যন্ত। তবে আরেকটা জিনিস একটু বলে দিই আপনাদের, আমরা অ্যাসেসমেন্ট ফর এবং অফ এই দুটোর কনসেপ্ট জেনেছি। ফরের সঙ্গে কার রিলেশন ছিল, ফরমেটিভ ইভ্যালুয়েশনের, আর অফের সঙ্গে কার রিলেশন ছিল, সামেটিভ ইভ্যালুয়েশনের সঙ্গে। আর একটা যেটা রয়েছে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং কি, যখন কোনো একজন স্টুডেন্ট সে তার নিজের মূল্যায়ন নিজেই করবে, অর্থাৎ সেখানে সেলফ অ্যাসেসমেন্ট হবে, সেটাই হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। মনে রাখবেন, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। একটা ছিল ফর, আর একটা অফ, আর একটা হচ্ছে অ্যাজ। ফর হচ্ছে ডিউরিং ইনস্ট্রাকশন, যেটা রিলেটেড টু ফরমেটিভ ইভ্যালুয়েশন। আর একটা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং, যেটা রিলেটেড টু সামেটিভ ইভ্যালুয়েশন, অর্থাৎ আফটার ইনস্ট্রাকশন। আরেকটা যেটা রয়েছে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং বলতে কি বোঝায়, যে যখন একটা স্টুডেন্ট নিজের মূল্যায়ন নিজেই করছে, হ্যাঁ, সেলফ অ্যাসেসর হচ্ছে, সে সেলফ ইভ্যালুয়েশন করছে, সেটাই হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আপনাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টস, লাইক, সেই সঙ্গে পরবর্তী ক্লাসগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।